am Dr. Saeed A.M. Asfarul Abidin from the Department of ENT and Head Neck Surgery. Last few classes I was discussing about the questions, frequent asked questions of ENT problems. তো সেটারই কন্টিনিউশন চলছে। আজকের কোশ্চেন শুরুতে হলো গিয়া হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট হাইপারট্রফিড ইনফিরিয়র টার্মিনেট ফ্রম নেজাল পলিপ। এই সমস্ত কোশ্চেনগুলো রিটেন, ভাইবা, ওসবি বিভিন্ন জায়গাতে কোশ্চেনগুলো পাবা। সব জায়গাতেই, শুধুমাত্র আদ্দিন বলে না, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে মেডিকেল কলেজে এই সমস্ত কোশ্চেনগুলো আসবে, বিভিন্ন জায়গাতে প্রশ্নগুলো আসবে। তো ইনফিরিয়র টার্মিনেট এবং নেজাল পলিপের পার্থক্য করা তোমরা হয়তো বা জানো। এর ভিতরে ইনফিরিয়র টার্মিনেটটা সেসাইল, অ্যাটাচড উইথ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, it is pink in color. Polyp is pale yellow, some slight bluish in color, hanging from the ethmoidal region or from the antrum. It may be single, it may be multiple, it may be unilateral, it may be bilateral. You know very well, এই ক্লাসগুলোর পরে এখন রিভিউ হচ্ছে, তোমরা ভালো করে জানো। সো আর টার্মিনেট pinkish in color, sessile, elongated and attached with the lateral wall of the nose. It is not hanging. It is not hanging. It pink in color. Basic different. আমাদের দেশে সাধারণ মানুষ, ইভেন ডক্টর, জুনিয়র ডক্টর স্পেশালি, ইউজুয়ালি বলে আচ্ছা আমার নাকে পলিপ হয়েছে। আরে পলিপ তো এখন পাওয়াই যায় না। সবাই, ডাক্তার, স্টুডেন্ট, নার্স, রুগী সবাই বলে নাকে পলিপ হয়েছে। নাকে পলিপ হয় না, খুবই কম। আসলে এটা টার্মিনেট, মোস্টলি ইনফিরিয়র টার্মিনেট। কারণ আমরা যদি অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করি তাহলে যে টার্মিনেটটা দেখতে পাবো সেটা দেখব ইনফিরিয়র টার্মিনেট। আমরা মিডল টার্মিনেট অথবা সুপিরিয়র টার্মিনেট সাধারণত দেখতে পাবো না। আমরা মিডল মিয়াটাস দেখতে পারি, কিন্তু মিডল টার্মিনেট, সুপিরিয়র টার্মিনেট দেখতে পাবো না। সেই ইনফিরিয়র টার্মিনেটে যখন হাইপারট্রফি থাকে, বিভিন্ন কারণে থাকতে পারে। ইট মে বি রিঅ্যাক্টিভ হাইপারট্রফি, ইট মে বি কম্পেনসেটরি হাইপারট্রফি, ডেভিয়েশন থাকার জন্য, বাতাস আর এক পাশ দিয়ে যাওয়ার জন্য কম্পেনসেশন হয়ে টার্মিনেটটা হাইপারট্রফি হতে পারে। হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট হয়। এখন এই ইনফিরিয়র টার্মিনেটটাকে যখন ওরা আয়নায় দেখে অথবা কেউ দেখে বলে, তখন বলে যে নাকে পলিপ হয়েছে বা নাকে মাংস বাড়ছে। হ্যাঁ, মাংস বাড়ছে এটা টার্মিনেটের সাথে মিলিয়ে ধরা যেতে পারে, বাট পলিপ হয়েছে এইটা মিলিয়ে ধরা যেতে পারে না। বিকজ পলিপ ইজ এ হ্যাঙ্গিং, ইট অ্যারাইজেস ফ্রম দ্য ethmoidal ear sinuses or from the maxillary sinuses, and it may present in one nostril or both nostril. It may be single, it may be multiple, but টার্মিনেট দুই পাশে ইনফিরিয়র টার্মিনেট থাকে। এনলার্জমেন্টটা এক পাশে হতে পারে অথবা এনলার্জমেন্ট দুই পাশে হতে পারে, বাট প্রেজেন্ট থাকে দুই পাশেই নর্মালি। ইট ইজ সেসাইল, elongated. মেইন ডিফারিং পয়েন্ট, ইট ইজ অ্যাটাচড উইথ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ অ্যান্ড ইট ইজ পিঙ্ক ইন কালার। রিমেম্বার, ইট ইজ পিঙ্ক ইন কালার। পলিপ কখনোই পিঙ্ক হবে না। যদি হয় সেটা যখন অক্সিজেন কন্ট্যাক্টে আসবে, বাতাসের কন্ট্যাক্টে আসবে, নাক দিয়ে বের হওয়ার পরে, সেক্ষেত্রে তোমার এটা পিঙ্ক কালার হতে পারে। আদারওয়াইজ পলিপ কখনোই পিঙ্ক কালার হবে না। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। টার্মিনেট বড় হয়ে বাতাস ঢুকছেই না নাকে, ইট ইজ ভেরি রেয়ার। বিকজ টার্মিনেট বড় হলেও, সামনের অংশ বড় হলেও, বাতাসটা তো প্যারাবোলিক আকারে নাকের ক্যাভিটির রুফ দিয়ে যে কোয়ানা দিয়ে বের হয়ে যাচ্ছে, ফলে সে বাতাস অবস্ট্রাকশন হয়ে গেছে। ইটস ভেরি অ্যাবসার্ড। তবে হ্যাঁ, এর সাথে যদি তার সেপ্টামটা ডেভিয়েশন থাকে, তাহলে আমরা বলতে পারি যে সেপ্টাল ডেভিয়েশন টু রাইট সাইড আর লেফট সাইড, এবং টার্মিনেট হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট আর এক পাশে, তখন আমরা বলতে পারি যে এই কারণে নাকটা বন্ধ আছে। আর পলিপের বেলাতে কমপ্লিটলি নেজাল অবস্ট্রাকশন হয়। আর্লি স্টেজে কমপ্লিটলি না হলেও একটা পর্যায়ে যে সে কমপ্লিট নেজাল অবস্ট্রাকশন হয়। সেটা অ্যান্ট্রোকনাল পলিপ হতে পারে, ইথময়েডাল পলিপ হতে পারে। যদি অ্যান্ট্রোকনাল পলিপ হয় তাহলে এটা এক নাকে হবে, ইউনিল্যাটারাল। যদি ইথময়েডাল পলিপ হয় তাহলে বাইল্যাটারাল।
সো ডিফারেন্স পয়েন্ট তোমরা বুঝতে পারলাম। হোয়াট আর দ্য সার্জিক্যাল অপশনস, নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য সার্জিক্যাল অপশনস ফর ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস? সার্জিক্যাল অপশনস অফ ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস যদি এই কোশ্চেনটা আসে, প্রথম সার্জিক্যাল অপশন আমাদের সার্জিক্যাল অপশনের ভিতরে বলতে হবে কনজারভেটিভ, ডিস্ট্রাকটিভ। কনজারভেটিভ যদি থাকে ফেস, অ্যান্ট্রাল ওয়াশ আউট, এগুলো হলো গিয়া কনজারভেটিভ। ফেসটা কি করি আমরা? ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, সংক্ষিপ্ত আকারে বললে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, তখন ফাংশনাল শব্দটা আমরা বাদ দিই। আরও সহজ হলো গিয়া অ্যান্ট্রাল ওয়াশ আউট। অ্যান্ট্রাল ওয়াশ আউট সেটা কী দিয়ে করি? হিগিনসন্স বাইভাল অ্যান্ট্রাল ওয়াশিং সিরিঞ্জ দিয়ে। আর অ্যান্ট্রামে প্রবেশ করি কি? টিলি লিচউইচ অ্যান্ট্রাম পাংচার ট্রকার অ্যান্ড ক্যানুলা। টিলি লিচউইচ অ্যান্ট্রাম পাংচার ট্রকার অ্যান্ড ক্যানেল, এটা আবার আলাদা একটা কোশ্চেন যে কীভাবে অ্যান্ট্রাল ওয়াশ আউট করে, কীভাবে ট্রকার ক্যানুলা ঢুকায়, কীভাবে ওয়াশ, আলাদা কোশ্চেন। সো এখানে আসে অপশনস। তাহলে প্রথম অপশন বললাম অ্যান্ট্রাল ওয়াশ আউট, যেটাকে আবার অনেকে অ্যান্ট্রাল ল্যাভেজও বলে। সেকেন্ড বললাম অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটাকে আবার ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি বলে। দেন এক্সটার্নাল অর ডিস্ট্রাকটিভ প্রসিডিউর যেটা, সেটা লেগে ফ্রন্টো ইথময়েডেক্টমি। ইট মে বি অ্যান্ডোস্কোপিক, ইট মে বি এক্সটার্নাল। এক্সটার্নালটা তোমার লিঞ্চ হাওয়ার্থ ইনসিশন হতে পারে, জেসন হর্গেন হতে পারে, অথবা প্যাটারসন হতে পারে। লিঞ্চ হাওয়ার্ডটা দিয়ে ফ্রন্টো ইথময়েড করা থাকে, অ্যান্ট্রো ইথময়েডেক্টমি করা হয়ে থাকে, প্যাটারসন ইনসিশন দিয়ে করা হয়ে থাকে। এত ইনসিশন কঠিনে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এক্সটার্নাল ফ্রন্টো ইথময়েডেক্টমি, এক্সটার্নাল অ্যান্ট্রো ইথময়েডেক্টমি, এটা হলো ডিস্ট্রাকটিভ প্রসিডিউর। এছাড়া আছে ফেস, সেটা দিয়ে অ্যান্ডোস্কোপি করা যেতে পারে। আচ্ছা, তারপরে হলো গিয়া তোমার অ্যান্ট্রাল ওয়াশ আউট অর অ্যান্ট্রাল ল্যাভেজ অ্যান্ড ফেস, দিজ আর দ্য সার্জিক্যাল অপশনস নর্মালি। আরও বহুত কিছু আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য কজেস অফ ডিএনএস? ডিএনএস মানে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। এটাকে অনেকে ডিএনএস বলতে পারে, সেপ্টাল ডিফ্লেকশন বলতে পারে, নেজাল ডেভিয়েশন বলতে পারে, যে যেভাবে প্রকাশ করুক, আসল কথা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। তোমরা যখন একটা কেস আসবে, যখন তোমাদের কেস দেওয়া হয় সাধারণত চারটা, একটা রিকারেন্ট আর ক্রনিক টনসিলাইটিস, সেকেন্ড ওয়ান ইজ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, থার্ড ওয়ান ইজ নেজাল পলিপ যদি পাওয়া যায়, ফোর্থ ওয়ান ইজ ক্রনিক অটাইটিস মিডিয়া। এই চারটা কেস দেওয়া হয়। তার ভিতরে পলিপ না পাওয়া গেলে তিনটা কেস। পরীক্ষার নিয়ম হলো গিয়া ফাইনাল প্রফেশনাল, ডেফিনেটলি আই এম টেলিং অ্যাবাউট, যে প্রত্যেক স্টুডেন্ট দুটো করে রুগী দেখবে, সে প্রেজেন্ট করবে, মানে টিচারদের কাছে, এক্সটার্নাল ইন্টারনালদের কাছে প্রেজেন্ট করবে, আমার ফার্স্ট কেস এটা, সেকেন্ড কেস এটা। এখন বলার ভিতরে একটা আর্ট আছে। তোমার কোশ্চেন যখন জিজ্ঞেস করবে টিচাররা, জিনিসটা সহজ হয়ে যায়, তাই তো নাকি? যে যখন তুমি বলতেছো সেটা যদি সহজভাবে পারফেক্টলি বলতে পারো। এখন ধরো তোমার ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আসছে, তুমি কইলা ডিএনএস, বসে রইলা, টিচাররা বিরক্ত হয়, রে কী সুন্দর করে বলো, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম টু রাইট সাইড অর লেফট সাইড, হাইপারট্রফি ইনফেরিয়র টার্মিনেট তার অপোজিট সাইড, এইভাবে সুন্দর করে বললে জিনিসটা খুশি হয়। অনেকে বলে তোমার কেস কি? বলে আমার নাক কেস। আরে নাক কেস একটা কেস হইল নাকি? এভাবে বলে। তো বলার ভিতর সৌন্দর্যের ভিতর টিচারের কোশ্চেনটা ইজি হয়ে যায়, টিচারের প্যালেটেবল হয়, যে হ্যাঁ ছেলেটা মেয়েটা সুন্দর বা ছেলেটা সুন্দরভাবে বলছে, সুতরাং তার কোশ্চেনটাও সুন্দর আসবে। তুমি প্রথমেই যদি কও তোমার কেস কি? আমার কেস টনসিল। আমি পরীক্ষার হলে আজকে দিয়ে বসতেছি না, বহুত বছর ধরে বসতেছি। তো বিভিন্ন বলে আমার কেস টনসিল, তারপরে আবারও সুযোগ দিই, মারে ভালো করে বল আমার কেস টনসিল। আবারও যখন বলি আমার কেস টনসিলাইটিস, এর দূর আসলো। আবার কেউ কেউ বলে আমার কেস অ্যাকিউট টনসিলাইটিস। তোমাদেরকে বারবার করে বলছি, অ্যাকিউট কেস, ব্যথাযুক্ত কেস কখনো পরীক্ষা দেবে না। একটা রুগী ব্যথা পাক, কোনো ডাক্তার কেন, কোনো মানুষই যাবে না, তো সে ডাক্তার তো প্রশ্নই ওঠে না। সুতরাং ব্যথাযুক্ত অবস্থায় কখনোই পরীক্ষা দেওয়া হবে না। তোমরা কোনো কেস, আমাদের কেস বাদ দাও,
তুমি গাইনি কও, সার্জারি কও, মেডিসিন কও, কখনো কোথাও ব্যথাযুক্ত অবস্থা মেয়েদের কেস দেওয়া হয় না। সো অ্যাকিউট মানে সে ব্যথায় আছে, সুতরাং সেটা উচ্চারণ করতে যাবে না। রিমেম্বার 50% তোমরা ভুল করো। টনসিলাইটিসকেও তো মানলাম যে তোমরা যদি রিকারেন্ট না বলতে পারো, ক্রনিক না বলতে পারো, শুধুমাত্র টনসিলাইটিস করেছো, ইটস ওকে, পার্শিয়ালি ইউ আর পাস। কিন্তু যদি অ্যাকিউট টনসিলাইটিস করো তখন যায় খেইপা দেয়া, তখন খেপাটা তো টিচার তোমার উপর দিয়ে দেখাইতে পারে না, প্রশ্ন দিয়ে দেখায় দেয়। এমন কিছু প্রশ্ন করে তুমি যেন দূর ফেল হয়ে যাক। তাকে 3 বার সুযোগ দিয়েছি, 3 বারও সে কারেকশন করতে পারলো না। কারণ এই জিনিসটা তোমাদের পড়ানো হয় 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার, এত দূর পড়ানো, তারপরে ব্লক পড়ানোর পরে তোমাকে 3 বার সুযোগ দেওয়ার পরেও যদি তুমি এটা কারেকশন না করতে পারো, তখন টিচার হতাশ হয়ে যায়। একটা টিচার কখনোই চায় না স্টুডেন্টটা ফেল করুক, অন্তত এই টাইমে। ঠিক তেমনি তাহলে তোমার যদি ডিএনএস আসে, তুমি বলবা সেপ্টাম ডেভিয়েশন টু রাইট সাইড, হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট ইন দ্য লেফট সাইড। তখন তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা এখানে আছে যে কোশ্চেনটা হলো হোয়াট আর দ্য কজেস অফ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, ক্লিনিক্যাল ফিচার অফ ডিএনএস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইট। ফাইন, তো কোশ্চেনটা তখন আসবে যে আচ্ছা তোমার যেটা ডিএনএস বললা এটা কীভাবে হয়েছে বলে তুমি মনে করছো? তখন বলবো স্যার ডিএনএসটা সাধারণত ট্রমা ছাড়া হওয়ার সম্ভাবনা কম, ডেভেলপমেন্টাল হতে পারে ভেরি রিয়ারলি, মেইনলি ট্রমা। আচ্ছা তখন বলবো আচ্ছা টিচার ঠিক আছে, তো ট্রমা কী ধরনের ট্রমা হতে পারে? তো ট্রমা হতে পারে স্পোর্টস ট্রমা, রোড অ্যাক্সিডেন্ট ট্রমা, বার্থ ট্রমা, বিভিন্নভাবে ট্রমা হতে পারে। মারামারি ট্রমা, সে গুতাগুতি মারামারি করতেছে, কোনো বন্ধু সে দাম করে একটা নাকে লাগাই দিছে, ঘুষি লাগাইছে, দৌড় দিচ্ছে, তখন একটু রক্ত পড়ছে, মনে করছে এটা ঠিক আছে, ভালো হয়ে গেছে। কিন্তু ওই ঘুষির চোটে যে তার নাকের সেপ্টামটা বেঁকে গেছে, এটা সে পরে যে টের পাইছে। সুতরাং ট্রমা ইজ দ্য মেইন হিস্ট্রি। সেকেন্ড, ডেভেলপমেন্টাল। কিছু আছে রেসিয়াল ফ্যাক্টরস, যেমন ইউরোপিয়ান, নিগ্রোস, এদের একটু বেশি হয়ে থাকে। নিগ্রোদের ডেভিয়েশন থাকলেও অবস্ট্রাকশনটা কম হয়, তার কারণ ওরাদের নাক এত বড় বড়। আমি আফ্রিকায় বহুত বছর চাকরি করে আসছি, দেখছি ওদের বহুত অপারেশন করছি, কিন্তু ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অপারেশন করিনি। তার কারণ নাকের ফুটা এত বড়, যতই বাঁকা থাকুক না কেন ওদের নেজাল অবস্ট্রাকশন থাকে না। সো ডেভিয়েশন থাকলেও ওদের কোনো সমস্যা নেই। বাঙালিদের নাকের ফুটা ছোট, যার জন্য দেখা যায় যে একটু বাঁকা হলে তার নাকের অবস্ট্রাকশন হয়ে যায়। আর তখন জিজ্ঞেস করবে টিচার যে তাহলে টার্বিনেটটা হাইপারট্রফি হয়েছে কেন? টার্বিনেটটা হাইপারট্রফি হয়েছে, এটা হলে গিয়া রিঅ্যাক্টিভ হাইপারট্রফি। বাতাস যখন ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকার জন্য ওই পাশ দিয়ে বেশি বাতাস যেতে পারে না, তখন আর এক পাশের ফুটা দিয়ে বেশি বাতাস যায়। যখনই বেশি বাতাস যায় তখন ইনফিরিয়র টার্বিনেটটা ইরেকটাইল টিস্যু, সে বাতাসের কারণে রিয়াকশন হয়ে এটা বড় হয়ে যায়, ফলে এটা হাইপারট্রফি হয়। ঠিক আছে, হাইপারট্রফি আর হাইপারপ্লাসিয়া দুটো আলাদা শব্দ, কিন্তু এটা আলাদা আবার বুঝো। তো হাইপারট্রফি হয়ে এই জন্য এটা বড় হয়। তাহলে তোমার ঠিক আছে, এখন রুগীটা তোমার কাছে কি কমপ্লেন নিয়ে আসবে? এই যে এখানে কোশ্চেন আছে ক্লিনিক্যাল ফিচার, মানে কি কমপ্লেন নিয়ে তোমার কাছে আসবে? তখন বল স্যার নেজাল অবস্ট্রাকশন নিয়ে আসবে, অবস্ট্রাকশন থাকার জন্য সাইনাসটা ড্রেনেজ হচ্ছে না। সে এসে বলবে স্যার মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা মানে তুমি সুন্দর করে বললে হেডেক বলতে হবে। অ্যানোসমিয়া হতে পারে, কারণ অ্যানোসমিয়া এই জন্য আমরা জানি যে আমাদের ঘ্রাণ নেওয়ার জন্য অলফেক্টরি ক্লেফটটা হলে গিয়া সুপিরিয়র টার্ভিনেটের উপরে, রুফ অ্যান্ড সুপিরিয়র টার্ভিনেট। সুতরাং এই জায়গায় যদি কোনো কারণে বাতাস না পৌঁছে তাহলে তো সে গন্ধ পাবে না। তুমি নিজেও যদি নাকটা চেপে ধরো উপরের দিকে রাখো, দেখতে পাবা যে এইভাবে যদি ধরে রাখো দেখবা যে গন্ধ পাচ্ছ না। তার কারণ নাকের দুইটা পার্ট, একটা হলো রেসপিরেটরি পার্ট আর একটা অলফেক্টরি পার্ট। রেসপিরেটরি পার্ট হলে গিয়ে বাতাস যাওয়া আসার জন্য, যেটা মিডল টার্বিনেটের মধ্যে কাজ করতেছে, কিন্তু উপরের অংশটা সুপিরিয়র টার্বিনেটের অংশটা ঘ্রাণ পাওয়ার জন্য। সেখানে যদি বাতাস নাই পৌঁছে তো ঘ্রাণ পাবে কোত্থেকে? পেতে হবে না, পাবে না সে। আবার দেখা যায় সে বাতাস ঠিকই যাচ্ছে, তারপরেও অ্যানোসমিয়া হচ্ছে। তার কারণ ওখানে যে অলফেক্টরি বাল্ব আছে, সেটার যে অলফেক্টরি হেয়ার ফলিকুলস আছে, সেগুলো অ্যাক্টস অ্যাজ এ রিসিপ্টর। এই রিসিপ্টরগুলান অলফেকশনটা নিতে পারছে না সে, যার ফলে সে আমরা অ্যানোসমিয়া পাচ্ছি, অর্থাৎ ঘ্রাণ শক্তি সে হারিয়ে ফেলছে। তাহলে নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ, হেডেক, এপিস্টেক্সিস,
অ্যানোসমিয়া, এই সমস্ত কমপ্লেন নিয়ে আসবে। এখন কোশ্চেন হলো ওয়াই এপিস্টেক্সিস? এপিস্টেক্সিস মানে নেজাল ব্লিডিং। ওয়াই? বিকজ সেপ্টামটা যখন বাঁকা থাকে তখন মিউকাস মেমব্রেনটা স্ট্রেচিং হয়। স্ট্রেচিং হওয়ার জন্য মাইনর ক্যাপিলারিগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে যেয়ে ওখান দিয়ে ব্লিডিং হয়, স্পন্টিনিয়াস ব্লিডিং হয়। আবার দেখা যায় আমাদের অভ্যাসগত হাতটা সবসময় নাকের মধ্যে যায়, বাচ্চাদের বেশি। সেক্ষেত্রে যে পাশে বাঁকা নেই সেক্ষেত্রে কিন্তু আঙ্গুলটা গেলে পরে সেখানে আঘাত লাগে না, কিন্তু যদি যে পাশে বাঁকা সেখানে যদি আঙ্গুলটা প্রবেশ করে সেখানে তার আঘাত লাগবে, ব্লিডিং হবে, ইরোশন হবে। আঘাতটা ওই মুহূর্তে বুঝবো না, গ্র্যাজুয়াল ইরোশন হয়ে হয়ে তার ব্লিডিং, একটা আলসারেশন হয়ে ব্লিডিং হবে। সো ব্লিডিং ডিউ টু মিউকাস মেমব্রেন minor rupture capillaries and also as well as erosion due to picking, nasal picking এর জন্য ব্লিডিং হতে পারে। ট্রিটমেন্ট, তাহলে তোমার এখন যদি বলে যে নাকের হাড় কি মানে সবসময় বাঁকা থাকে সবার? হ্যাঁ, বাঁকা সবসময় কম বেশি থাকে, 90% nasal deviation থাকে। যাদের অবস্ট্রাকশন হয় তাদেরই আমরা চিকিৎসা করি, যাদের অবস্ট্রাকশন হয় না তাদের চিকিৎসা করার দরকার নেই। তাহলে ইফ সিমটোমেটিক দেন উইল গিভ দ্য ট্রিটমেন্ট, ইফ অ্যাসিমটোমেটিক নো ট্রিটমেন্ট, নো সিমটম নো ট্রিটমেন্ট। যেহেতু বাঁকাটা এমনিই থাকতে পারে, যদি গ্রস বাঁকা থাকে, গ্রস ডেভিয়েশন থাকে, সেক্ষেত্রে তার নেজাল অবস্ট্রাকশন এবং সেক্ষেত্রে তার ট্রিটমেন্টের দরকার পড়ে। Earlier stage we may treat it by decongested nasal drop, nasal steroid spray and breathing exercise. But if it is deviated and almost blockage of the nose, our treatment is surgical. Surgery is septoplasty. SMR may be done. SMR means submucosal resection. SMR সাবমিউকোসাল রিসেকশন। রিমেম্বার, পরীক্ষার হলে বারবার জিজ্ঞেস করা হয় SMR মানে কি, তোমরা আর বলতে পারো না। SMR সাবমিউকোসাল রিসেকশন। সেপ্টোপ্লাস্টি আর SMR এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্লাস্টিক সার্জারি এর ইনসিশন ডিফারেন্ট, এর যে সমস্ত জিনিসগুলো ফেলা হয় এবং রাখা হয় সেটাও ডিফারেন্ট। SMRটা বাচ্চাদের করা যায় না, 16 বছরের আগে SMR করা উচিত নয়। তার কারণ SMR-এ যেটা হয় সম্পূর্ণ সেপ্টামের কার্টিলিজিনাস বনি পার্ট, হাম্প অ্যান্ড ক্রেস্ট সহ সব ফেলে দেওয়া হয় এক্সেপ্ট মিউকোপেরিকন্ডিয়াম অ্যান্ড মিউকোপেরিস্টিয়াম। ফলে যখন এগুলো ফেলে দেওয়া হয়, যদি আর্লি এজে ফেলা হয় তখন নেজাল ব্রিজটা ড্রপ করতে পারে, তার ফলে তার স্যাডেল নোজ হবে। দেখা যাবে যে ডিস্ট্রাকটিভ অপারেশন করছে, ডাক্তার সাহেব খুব ভালো অপারেশন করছে, রুগী মেলা খুশি, কিন্তু 1 বছর পর দেখা গেল তার চেহারাটা চাকমাদের মতো হয়ে গেছে, নাকটা গেছে বৈশা। তখন ডাক্তারে খুঁজে বেড়ে শালায় কুয়ে আমার নাকটা দিচ্ছে বসাইয়া, ডাক্তার তো হিন্দে গেছে চলে আর এক জায়গায়। হ্যাঁ, ফলে আর পায় না, অথবা রুগী নিজেই বোঝে না যে আসলে এটা কেন হইলো, কিন্তু ওই ডাক্তারের ফল্টে হয়েছে, ডাক্তার নিজে বোঝে যে এটা আসলে আমার দোষ হয়েছে। বাট সেপ্টোপ্লাস্টির জন্য আবিষ্কার হয়, এটা একটা প্লাস্টিক সার্জারি, এটা যে কোনো বয়সে করা যায়, বাচ্চাদেরও করা যায়, বড়োদেরও করা যায়। এটা কনজারভেটিভ সার্জারি, এটা ডিস্ট্রাকটিভ সার্জারি না, সব ধরে ফেলা হয় না, যেতটুক বাঁকা, যেতটুক তার অবস্ট্রাকশন করে সেতটুক ফেলা হয়ে থাকে। আবার দ্য ইনসিশন, সেপ্টোপ্লাস্টি ইনসিশনের নাম ফ্রেয়ার অর হেমি ট্রান্সফিক্সেশন ইনসিশন। রিমেম্বার, পরীক্ষায় আমরা এতটুকু জিজ্ঞেস করি, সেপ্টোপ্লাস্টির ইনসিশনের নাম ফ্রেয়ার অর হেমি ট্রান্সফিক্সেশন ইনসিশন। It will give the opposite side or concave side of the nasal septum. Concave side, not convex side. Concave side of the nasal septum, as it is roomy, is roomy, জায়গা পাবো অনেক, এবং ইনসিশনটা দেওয়া হয় just 2 millimeter behind the caudal end of the nasal septum, cartilaginous part definitely 2 millimeter। এখন 2 millimeter মাপাটা মুশকিল অপারেশনে, জাস্ট আন্দাজ করে অ্যান্ট্রোয়েন্ট দেখে জাস্ট তার পিছনে একটা ভার্টিক্যাল ইনসিশন দেওয়া থাকে মোস্ট কোয়াডাল পার্ট থেকে মোস্ট ডর্সাল পার্ট পর্যন্ত। SMR করা হয়ে থাকে কনভেক্স পার্ট অফ দ্য ডেভিয়েটেড nasal septum, কনভেক্স পার্ট,
এবং এই ইনসিশনটার নাম হলো গিয়ে কিলিয়ান ইনসিশন। বেসিক ডিফারেন্ট, কিলিয়ান ইনসিশন এটা 5 মিলিমিটার বিহাইন্ড, অর্থাৎ মোর পোস্টেরিয়র, মোর বিহাইন্ড দ্য ফ্রি কর্ডাল এন্ড অফ দ্য নেজাল সেপ্টাম, 5 মিলিমিটার কনভেক্স সাইডে, এবং এটা অবলিক ইনসিশন, অবলিক ইনসিশন। ঠিক আছে, তো তারপরে এসএমআরে আমরা সমস্ত ফেলে দিলাম। সেপ্টোপ্লাস্টি আমি দুই পাশে যাই না, আমরা দুই পাশে যাই না। কার্টিলেজ এবং বোনসের, কার্টিলেজের আমরা এক পাশে থাকি, বোনসের দুই পাশে থাকি। পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড বোন এবং ভোমার আমরা ফেলে দিই, এবং নেজাল ক্রেস্ট যদি থাকে ফ্লোরে সেটা রিমুভ করি। আমরা কার্টিলেজিনাস পার্টটাকে অফ দ্য সেপ্টামে একটা ক্রিস ক্রস ইনসিশন দেই, দিয়ে মেলিয়েবল করি, এটা এমনিই বন্ধ হয়ে যায়, এমনি সোজা হয়ে যায়। ফলে আমাদের দেখা যায় যে আমরা ডিস্ট্রাকশন করছি না। আমাদের নেজাল শেপটা ডিপেন্ড করে কার্টিলেজিনাস পার্ট অফ দ্য নেজাল সেপ্টাম অ্যান্ড নেজাল ব্রিজ। এখানে দেখবে একটা নরম কার্টিলেজ আছে, এটা যদি বারবার চাপ হয় এটা কিন্তু এমনিই বসে যাবে। বোন কিন্তু পিছনে থাকে, নেজাল বোনস, ল্যাটারাল নেজাল বোনস পিছনে থাকে। এইটা কিন্তু নাকরে সোজা করে না, এই বসানো থেকে রক্ষা করে না, নেজাল কার্টিলেজিনাস পার্ট। বক্সারদের কিন্তু কার্টিলেজিনাস পার্ট আগেই ফেলে দেওয়া হয়। প্রফেশনাল বক্সার যারা আসলে কামি হলে গিয়া বক্সিং করে, কেন ফেলে দেওয়া হয়? ঘুষি মারলে যেন ওটা না ফাটে, কারণ কোনো তাদের 5 পয়েন্ট পায় নাকে ঘুষি মারলে, তাদের খেলাটা এলো নাকের মধ্যে ঘুষি মার। এখন নাকের মধ্যে ঘুষি যদি রিপিটেডলি মারতে থাকে, সেপ্টাম তো ফাইটে দিয়ে রক্ত পড়া শুরু করবে। তো যার জন্য অপারেশন করে আগেই ফেলে দেওয়া হয়, যার জন্য এদের নাকটা খুব ধরলেই দেখবা বসে যায়, খুব নরম। ডেফিনেটলি সেটা অ্যাডাল্ট বয়সে, অ্যাডাল্ট বলতে আফটার 18 ইয়ার্স। ঠিক আছে, তো যার জন্য তাদের এটা ফেলায় থাকে, রক্ত পড়ার সম্ভাবনা কম। তারপরও রক্ত পড়ে অন্য জায়গায় ল্যাসারেশন ইনজুরি হলে। তাহলে সেপ্টোপ্লাস্টি এসএমআরের মধ্যে পার্থক্য হলো গিয়া, সেপ্টোপ্লাস্টি যে কোনো বয়সে করা যেতে পারে, এসএমআর অবশ্যই 16 বছরের বেশিতে করতে হবে। সেপ্টোপ্লাস্টির ইনসিশনের নাম ফ্রেয়ার্স অর হেমি ট্রান্সফিক্সেশন ইনসিশন। এসএমআরের ইনসিশনের নাম কিলিয়ান ইনসিশন। সেপ্টোপ্লাস্টিটা একটা কনজারভেটিভ সার্জারি, এসএমআরটা একটা ডিস্ট্রাকটিভ সার্জারি। এসএমআরের ইনসিশন দেওয়া হয় সেপ্টামের কনভেক্স পার্টে, আর সেপ্টোপ্লাস্টির ইনসিশন দেওয়া থাকে সেপ্টামের কনকেভ পার্টে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। সেপ্টোপ্লাস্টি আর এসএমআর করার পরে যেহেতু এসএমআরটাতে বেশি ডিস্ট্রাকশন করায় থাকে, তাদের স্প্লিন দেওয়া, নেজাল প্যাক দেওয়া টাইট মতো দেওয়ায় থাকে। সেপ্টোপ্লাস্টিতে যেহেতু এটা রিকনস্ট্রাকটিভ সার্জারি, সুতরাং অপারেশন করার পরে অনেকে প্যাক দেয়ও না, প্যাক না দিয়ে সেপ্টামে সেলাই দিয়ে চলে আসে, তাতেও কোনো সমস্যা নেই, তার ব্লিডিং হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। স্প্লিন্ট দেই আমরা, কারণ স্প্লিন্ট এই জন্য দেই, এটা ভালোটা হলো গিয়ে ম্যারোসিল নাম, জেল ফোম দিয়ে তৈরি। তো আমরা এটা মানে কস্টলি জিনিস, রুগীদের থেকে কেনানোটা মুশকিল হয়ে যায়, কারণ রুগীরা কত টাকা দেয় বা হসপিটালে এত বিয়ার করা সম্ভব হয় না। যার জন্য আমরা একটা প্লাস্টিকের ব্যাগ ফুটিয়ে স্টেরাইল করে আমরা নাকে সেপ্টামের মতো করে কেটে নাকে প্রবেশ করে দিই। প্যাক এসএমআরে বের করা হয় 24 to 48 আওয়ার্স পরে, আর সেপ্টোপ্লাস্টির প্যাক বের করা হয় 48 আওয়ার্স পরে, যদি রুগী খুব লাফালাফি না করে এবং যদি প্যাক দেওয়া হয়ে থাকে। কেন দেরি করে বের করা হয়? তার কারণ এটা তো রিকনস্ট্রাকটিভ সার্জারি। সো রিকনস্ট্রাকশন করেছি, সেটাকে যে নিজে নিজে যে রিমডেলিং হয়ে স্ট্রেটনিং হবে তার জন্য তাকে সময় দেওয়া লাগবে। সেই সময়টা 48 ঘন্টা না দিলে, এর আগে যদি টাইনা বের করে ফেলি, তাহলে দেখা যায় সে আবার তার ভাঙা জায়গায় চলে যাচ্ছে, ফলে অবস্ট্রাকশনটা হয়তো বা পারসিস্ট করতে পারে। স্প্লিনটা বের করি 7 দিনে। প্যাকটা বের করার পরে আমরা জিজ্ঞেস করি স্টুডেন্টদেরকে, প্যাক কবে বের করবা, প্যাক কিভাবে দেবা, কি দিয়ে বের করবা। প্যাক বের করার পরে আমরা রোগীকে কি দেই? নেজাল ড্রপ দেই, লিকুইড প্যারাফিন দিই, এবং নাকে আর কি অ্যাডভাইস দাও? নাক দিয়ে কুসুম কুসুম গরম পানি টানবেন। কেন? যে ক্লটটা আছে সেটা যেন রিমুভ হয়। এটা যখন রিমুভ হবে, লিকুইড প্যারাফিন কি করবে? ক্লটগুলোকে ডিসোলিউশন করবে, করে সে ক্লিন থাকবে। নাহলে
তারা যদি না করে, এবং অনেকে ক্লিনিক থেকে যখন আমরা অপারেশন করে চলে আসি, জুনিয়র ডক্টর অথবা সিস্টাররা ভালো মতো অ্যাডভাইস দেয় না। আমি শুক্রবারে পাইছি, রুগী আসছে একেবারে নাকটা বন্ধ, যান যায় অবস্থা, ইন্ডিয়া পুরা স্লাব হয়ে রয়েছে, সে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো। রুগী এসে, স্যার আমার অবস্থায়, আমি যতই রুগীর সাথে রাগারাগি করি, রুগীর তো দোষ না। আমি ডিসচার্জ কাগজ দেখলাম, ডাক্তার সাহেব লিকুইড প্যারাফিন লেখেও নাই, বারবার করে বলে আসছি। সে বলছি, সে হু করছে, কইরা সে ডিউটিতে গেছে, আর একজন আসছে, দূর এটা বাদ, নিজের মতো করে লিখে দিছে। বিকজ তাদের তো ইএনটিতে ট্রেনিং নাই, যার জন্য প্রবলেমটা। কিন্তু যদি তারা এই ফলো আপটা মেনটেন করে, তাহলে তারা বুঝতে পারে যে সে আগের জন কী বলে গেছিল, আমি তাকে কি বলেছি। তো যদি সে নাকটাকে পানি দিয়ে পরিষ্কার করে রাখে, লিকুইড প্যারাফিন দেয়, রুগীর কোনো কষ্ট হবে না। কারণ তার তো নেজাল অবস্ট্রাকশন দূর করে আমি সার্জারি করছি, তা আবার বন্ধ থাকবে কেন? কিছু তো সিক্রেশন, কিছু ডিব্রিজ, কিছু ক্লট, এগুলো তো থাকবেই, সেগুলো তো সময় দিতে হবে। যা হোক, 7 দিন পরে যখন আসবে, নাকটাকে ক্লিন করে আমরা স্প্লিনটা বের করে বলবো যে আপনার আর আসার দরকার নেই, আপনার যে ব্যথা ছিল এখন ব্যথা চলে যাবে, আসলেও চলে যায়। এবং আপনি খালি নাকটাকে রগড়াবেন না, এইভাবে করবেন না। কারণ একটা জিনিস কাটা ছেঁড়া হয়েছে, সেলাই দিয়েছি, সেটা যদি গুতাগুতি করি, তাহলে তো আবার তার ছেঁড়ায় ছুটে যাবে, অথবা পজিশনটা ডিপোজিশন হয়ে যাবে, এটা তো ন্যাচারাল ব্যাপার। সুতরাং রগড়াবেন না। তখন রুগীরা জিজ্ঞেস করে, স্যার কতদিন পর্যন্ত এটা করবো না? সেটা টাইম টেবিল ওইভাবে বলা যায় না, তবে 15 দিন 1 মাস পর্যন্ত নাকটা রগড়াবে না। সো দিস ইজ দ্য ফ্রিকুয়েন্ট আস্কড কোশ্চেনস অফ সেপ্টাল ডেভিয়েশন। কীভাবে প্রেজেন্ট করবা, কীভাবে এক্সামিনেশন করবা, এখনই বলতেছি, কীভাবে প্রেজেন্ট করবা, টিচার কি কোশ্চেন করবে, এই 5টা কোশ্চেনের বাইরে আসে না, জিজ্ঞেস করে না। ইএনটিতে পাস করা খুবই সহজ, যদি সে টিচারের কথাগুলো শোনে। এখন আমরা অনেক বারবার করেও বলি যে কি কোশ্চেনটা, তোমার কেস কি, ভালো মতো বলবা। দেখা গেলো তুমি তোমার কেসটাই ভালো মতো বলতে পারতেছো না, টিচারের তাওয়া এমনি গরম হয়ে রয়েছে, ধর এতক্ষণ ধরে পরীক্ষা নিতে সে টায়ার্ড। দেখা গেলো আগের জন সুন্দর মতো বলে গেছে, চেইটা বলে, আরে আগের জন কিছু মতো সুন্দর মতো বলে গেল, তুই তো তার থেকেও শুনতে পারতি যে কীভাবে কইতে, এটাও শোনোস নাই কেন? তারপরে কি কমপ্লেন নিয়ে আসবে, তুমি কি পাবা, কেন হবে, কি অপারেশন করবা, ফিনিশ। সেপ্টাল ডেভিয়েশন আর কোনো কোশ্চেন নাই, কঠিন কোশ্চেন কখনো জিজ্ঞেস করবে না, এর ভিতরে ঘুরবে। এখন আসো নেজাল এক্সামিনেশন, এটা বসে করতে হয়, টিচারও টেবিলে বসে জিজ্ঞেস করে। নেজাল এক্সামিনেশন করতে গেলে আমাকে মনে রাখতে হবে, যে কোনো এক্সামিনেশনে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন থাকে। আমাদের বেলাতে পারকাশন, অসকালটেশন থাকে না, সাধারণত ইন্সপেকশন, পালপেশন থাকে। ইন্সপেকশন মানে আমরা চোখ দিয়ে তাকায় দেখব। কি দেখব? কোনো কনজেনিটাল অ্যানোমালিস আছে কি না, কোনো স্কার মার্ক আছে নাকি, যে কোনো জায়গার বেলায় বলতেছি আমি, কোনো হাইপেরিমিয়া রেডনেস আছে কি না, কোনো ডিচার সাইনাস ট্র্যাক্ট আছে কি না। এখন এইগুলো তুমি নাকের বেলায় লাগাই দাও, দেখবে একই উত্তর। সেটা পেটের বেলায় কও, পায়ের বেলায় কও, নাকের বেলায় কও, কানের বেলায় কও, একই কথা। নাকের বেলায় কোনো নাকটা এরকম করে বাঁকা রয়েছে কিনা, আমি দুনিয়ার এক্সামিনেশনটা শেষ, কিন্তু দেখা গেলো তার নাকটা আসলে ক্রুক নোজ, এরকম করে বাঁকা হয়ে রয়েছে, আমি এটা বললামই না। তাহলে টিচার বলবো না, বেটা তার নাকটাই তো বাঁকা, এটা ক। সুতরাং আমি তাকাই দেখবো যে নাকটা কি সোজা আছে না বাঁকা আছে, নাকের উপরে কি লাল হয়ে আছে, হাইপারেমিয়া কনজেশন আছে কি নাই, কোনো স্কার মার্ক আছে কি না, মারামারি করে আগে নাক ফাটাই আছে তাকে জানে, কোনো ব্লিডিং পয়েন্ট আছে কিনা, কনজেনিটাল অ্যানোমালিস থাকতে হবে। কনজেনিটাল অ্যানোমালিস দেখা গেলে এখানে তার একটা সাইনাস ট্র্যাক্ট হয়ে রয়েছে, সেটা আছে কিনা, ঠিক আছে। তো এগুলা আমি ইন্সপেকশন দেখলাম। তারপরে ইন্সপেকশন আরেকটা অংশ, নাকের টিপটা ধরে এইভাবে আমাদের উঁচা করতে হবে, করে দেখতে হবে অ্যান্টেরিয়র নেরিস দিয়ে সেপ্টামের কন্ডিশন এবং কোনো অ্যাবনর্মাল আছে কিনা। তো তারপরে পালপেশন, আমি পালপেট করে দেখব কোনো টেন্ডারনেস আছে কিনা, ওভার দ্য নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসের উপরে কোনো টেন্ডারনেস আছে কি না, আমি টেন্ডারনেস দেখলাম। তারপরে আমাদের ফাংশনাল ইনভেস্টিগেশন এক্সামিনেশন। ফাংশনাল কী করি, নেজাল প্যাটেন্সি দেখি, স্মেল টেস্ট করি। নেজাল প্যাটেন্সি কীভাবে দেখি, একটি তুলা নাকের সামনে ধরি, তাকে স্বাভাবিক নাকের বাতাস ছাড়তে বলি, তুলাটা যদি ডিসপ্লেস করে এবং এডুকেট করে তাহলে বলি প্যাটেন্ট আছে, আর যদি ডিসপ্লেস না করে অথবা সামান্য করে তাহলে পার্শিয়াল অথবা টোটাল অবস্ট্রাকশন আছে। ঠিক তেমনি এক পাশ থেকে আমরা আর এক পাশে করি। স্মেল টেস্ট কী করি, টেবিলেই দেওয়া থাকবে একটি তুলায় মানে গন্ধযুক্ত, নর্মালি আমরা স্যাভলন লাগিয়ে দিই, স্যাভলন দিয়ে নাকে ধরায় থাকে, গন্ধ পাই কি না সে বলবে। তো স্মেল টেস্ট, প্যাটেন্সি টেস্ট দেখলাম, তারপরে অ্যান্টোরাইনোস্কোপিক এক্সামিনেশন করব।
এন্টোরাইনোস্কোপি করে আমি কি দেখব? ইনফেরিয়র মিয়াটাস, সেপ্টাম, নেজাল ক্যাভিটি, ইনফেরিয়র টার্মিনেট দেখব। দেখার পরে আমি কি করব? আমি পিছনে যাব, যে আমি মানে পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর দিয়ে আমি তার পোস্টেরিয়র নেজাল স্পেসটা দেখব। আমার বাঁ হাতে থাকবে টাং ডিপ্রেসর আর ডান হাতে থাকবে মিররটা। রিমেম্বার, আইএলের বেলায় বাঁ হাতে থাকবে আমার গজ পিচ, ডান হাতে থাকবে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি মিরর, আর এখানে হলো গিয়ে বাঁ হাতে থাকবে আমার টাং ডিপ্রেসর। ধন্যবাদ তোমাদেরকে। ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেন অফ ইএনটির আজকে শেষ। নেক্সট ক্লাসে আবার বাকি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।